পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 10-এ পড়ো, অর্থাৎ এবার যারা মাধ্যমিক দেবে 2025 সালে, তোমাদের প্রত্যেকের টেস্টের রেজাল্ট বেরিয়ে গেছে এবং অনেক স্কুলে বা অনেকেই তোমরা কিন্তু খাতা দেখেছো বা নাম্বার পেয়েছো। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এখন 2020 সালে যে মাধ্যমিকের ইতিহাসে প্রশ্ন এসেছিল, সেই মাধ্যমিক ইতিহাসে যে প্রশ্ন শিক্ষার্থীরা দিয়েছিল পরীক্ষা, তাদের মধ্যে যে বেস্ট উত্তরগুলো, সেই উত্তরগুলোর একটি সংকলন। আমরা এখন যেটা আলোচনা করব আমাদের এখন সেখানে আমরা 58 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এমসিকিউ 20টি, এসিকিউ 16টি আর 2 নম্বরের 11টি কোশ্চেন, অর্থাৎ 16টা থাকে, তোমরা 11টা লিখতে হয় জানো। অর্থাৎ এই 58 নম্বর, এই 58 নম্বর যদি তোমরা পেয়ে যাও বা 50-এর উপরে পাও, তাহলে কিন্তু নাম্বারটা খুব ভালো জায়গায় যেতে পারে। তা চলো শুরু করছি। আমরা 2020 সালে মাধ্যমিকের শিক্ষার্থীরা যারা সবচেয়ে ভালো উত্তর দিয়েছে যে প্রশ্নের উত্তরগুলো, তার একটি সংকলন। তোমরা এমসিকিউগুলো দেখে লিখে নিও, আমি আর বলছি না, ফালতু ভিডিওটা যাতে বড় না হয় আর কি। দেখে নিচ্ছ 20টা এমসিকিউ আছে, দেখো। এবং আমাদের শিক্ষার্থীদের মধ্যে ইতিহাসের ভিত্তির দেখো, এবার খ বিভাগ খ এর উপবিভাগ 2-এর 1 একটি বাক্যে উত্তর দাও। এবং তোমরা যেগুলো উত্তরগুলো লিখবে, এমসিকিউগুলো এক জায়গায় লিখবে এবং 16 নম্বরে এসএকিউগুলো কিন্তু এক জায়গায় লিখবে। যদি কোনোটা না পারো, জায়গাটা ফাঁকা রাখবে, পরে মনে পড়লে সে জায়গাটা লিখে রাখবে। তারপর দেখো উপবিভাগ 2-এরটা ঠিক না ভুল, অর্থাৎ সত্য না মিথ্যা। দেখো ঠিক ভুল উত্তর দেওয়াই আছে, আমি আর বলছি না। তারপর দেখো উপবিভাগ 2-3 স্তম্ভ, বাম দিক স্তম্ভ, ডান দিক স্তম্ভ। তারপর দেখো 2-4 মানচিত্র। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে 2017 থেকে 2024 সাল পর্যন্ত যে মানচিত্রগুলো এসেছে তার একটা আলাদা ভিডিও আছে, তোমরা সেখান থেকে দেখে নিও। তারপর দেখো বিবৃতি ব্যাখ্যা, যে বিবৃতিটি তার সঠিক ব্যাখ্যাটাই একমাত্র উত্তর দেওয়া আছে, বাকিগুলো কিন্তু দেওয়া নেই। এইবার দেখো তোমাদের যে 2 নম্বরের 11টা প্রশ্ন আছে, 16টা প্রশ্ন থাকবে, তার মধ্যে 11টা প্রশ্ন লিখতে হবে। প্রথম প্রশ্ন দেখো, আধুনিক ভারতের ইতিহাস চর্চা সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা। অবশ্যই সরকারি নথিপত্রে বেশ কিছু সীমাবদ্ধতা আছে, সেগুলো হচ্ছে নথিপত্রগুলো সরকারি দৃষ্টিভঙ্গিতে লেখা হয়, ফলে জনগণের দৃষ্টিভঙ্গি কিন্তু অনেকাংশ উপকৃত হয়। কারণ সরকার কখনোই নিজের দোষ ত্রুটিগুলো কিন্তু তুলে ধরে না। 2 নম্বর, যে সরকারি নথিপত্রে কিন্তু অনেক সময় ভুল তথ্য বা বিবৃতি থাকে, যা সমকালীন ইতিহাসকে কিন্তু নেতিবাচকভাবে প্রভাবিত করে। তারপর দেখা আত্মজীবনী এবং স্মৃতিকথা কাকে বলে? যে রচনায় লেখক নিজের জীবনের ও সময়ের বিভিন্ন ঘটনা লিপিবদ্ধ আকারে প্রকাশ করে তাকে বলে আত্মজীবনী। যেমন আমরা জানি ষোলদেবী রায়চৌধুরীর জীবনের ঝরাপাথর বা বিপিনচন্দ্র পালের 70 বৎসর, এগুলো হচ্ছে কিন্তু আত্মজীবনী। আর স্মৃতিকথা হচ্ছে অতীতের কোনো ঘটনা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে লেখক হয়তো যুক্ত ছিলেন এবং পরবর্তীকালে তিনি সেই স্মৃতি রেশ টেনে এনে কোনো কিছু লিখলেন বা মৌখিকভাবে প্রকাশ করলেন, তাকেই বলা হয় স্মৃতিকথা। যেমন দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম। পরের প্রশ্ন দেখো, এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের উদ্দেশ্য কী ছিল? অবশ্যই ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের একটা বিরাট উদ্দেশ্য ছিল। প্রথমত হচ্ছে ভারতবর্ষে খ্রিস্ট ধর্ম প্রচার করা, 2 নম্বর ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তার ঘটানো এবং 3 নম্বর ভারতে যে বিভিন্ন সামাজিক কুসংস্কার আছে সেগুলো কিন্তু দূর করা। একটা জিনিস দেখো, প্রথমটা বাদ দিয়ে পরের দুটো কিন্তু খুব ভালোই ছিল। অর্থাৎ আধুনিকীকরণের জন্য পাশ্চাত্য শিক্ষা দরকার এবং নারী শিক্ষারও দরকার, কারণ সেই সময় কিন্তু ভারতবর্ষে নারীদের শিক্ষার বিশেষ সুযোগ সুবিধা ছিল না। এবং সামাজিক যে কুসংস্কারগুলো ছিল, সেই কুসংস্কার সেই সময় বাঙালি তথা ভারতীয়দের মধ্যে বিপুল মাত্রায় ছিল, সেগুলো দূর করার একমাত্র প্রথমটাই কিন্তু একটু অন্যরকম। যাই হোক, নববিধান কি? কেশবচন্দ্র সেন যখন তার নিজের মেয়েকে কম বয়সে বিয়ে দেন, তা এবং এই কেশবচন্দ্রের সেনের তার ব্যক্তিগত মতবাদ, পরবর্তীকালে নিজের মেয়ে বিয়ে দেওয়ার পর রামকৃষ্ণের প্রতি, খ্রিস্ট ধর্মের প্রতি চৈতন্য প্রীতি ইত্যাদি বিভিন্ন কারণে এই নববিধানের একাধিক সদস্য, যেমন শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু, তারা কিন্তু বিক্ষুব্ধ হয় এবং তারা ভারতীয় ব্রাহ্ম সমাজ থেকে বেরিয়েছে সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। এবং
কেশবচন্দ্র সেন এবং তার অনুগামীরা যখন সর্বধর্ম সমন্বয় আদর্শে যে নববিধান ঘোষণা করেন সেটা কিন্তু নববিধান ব্রাহ্ম সমাজ নামে পরিচিত। অর্থাৎ ব্রাহ্ম সমাজে থেকে কেশবচন্দ্র সেন যখন ব্রাহ্ম সমাজ বিরোধী বিভিন্ন নীতি গ্রহণ করেন তখন তার বেশ কিছু অনুগামী বা ব্রাহ্ম সমাজের বেশ কিছু ব্যক্তি তার বিরোধিতা করে এবং বিরোধিতা করে তার একটা নতুন সংস্থা গঠন করে। সেই সংস্থার নাম সাধারণ ব্রাহ্ম সমাজ এবং কেশবচন্দ্র সেন এবং তার অনুগামীরা কিন্তু নববিধান ব্রাহ্ম সমাজ নামে গঠিত হয়। পরের প্রশ্ন থেকে চুয়ার বিদ্রোহের গুরুত্ব কী? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে চুয়ার বিদ্রোহ হয়েছিল, এই চুয়ার বিদ্রোহে 1798 থেকে 99 সাল পর্যন্ত চুয়ার বিদ্রোহে যে সাধারণ মানুষ অর্থাৎ অশিক্ষিত খেটে খাওয়া সাধারণ মানুষ তারা কিন্তু জমিদারদের বিরুদ্ধে বা ব্রিটিশ বিরোধী আন্দোলনে কিন্তু একটা ঐক্যবদ্ধ হয়েছিল। 2 নম্বর, এই বিদ্রোহের পর সরকার বিষ্ণুপুর শহরকে কেন্দ্র করে জঙ্গলমহল জেলা গঠন করে। এরকম বেশ কিছু। তারপর প্রশ্নটা দেখো, ল্যান্ড হোল্ডার সোসাইটির উদ্দেশ্য কী? আমি আর পড়ে করছি না, তোমরা দেখে লিখে নিও যে রাধাকান্ত দেব এবং দ্বারকানাথ ঠাকুরের উদ্যোগে 1878 সালে যে ল্যান্ড হোল্ডার্স সোসাইটি গঠিত হয় তার মূল উদ্দেশ্য ছিল জমিদারদের স্বার্থ রক্ষা করা। তারপর দেখো 19 শতকের জাতীয়তাবাদ উন্মোষে আনন্দমঠ উপন্যাসটি কীরূপ অবদান ছিল? পরের প্রশ্ন, বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপাখানা বিকাশের প্রভাব কতটা পড়েছিল? তোমরা দেখে কিন্তু একটু লিখে নিও। আমি আর বোঝাচ্ছি না কারণ অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। এই প্রশ্নগুলো আমরা আগেও বলেছি 2020 সালে মাধ্যমিকে এসেছিল এবং এই উত্তরগুলো কিন্তু যারা যে কোনো শিক্ষার্থীরা সবচেয়ে ভালো উত্তর দিয়েছিল সেই উত্তরগুলো কিন্তু বেছে বেছে এখানে দেওয়া হয়েছে। পরেরটা দেখো, মোপলা বিদ্রোহের কারণ কি? দেখতেই পাচ্ছ, তোমরা দেখে নিও, লিখে নিও এবং পড়ো। 12টা দেখো, কি উদ্দেশ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়? 13 নম্বর দেখো, 1905 সালে 16ই অক্টোবর বাংলার নারী সমাজ কেন অরন্ধন দিবস পালন করেন? 14 নম্বর, শশীবালা দেবী স্মরণীয় কেন? 15 নম্বর কোশ্চেন দেখো, সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহমানব বলা হয় কেন? বেশ কিছু যুক্তি দেওয়া হয়েছে, কারণ তার স্বাধীনতার পরবর্তীকালে ভারতের ঐক্য রক্ষার্থে বা দেশীয় রাজ্যগুলিকে ভারতভুক্তি করার ব্যাপারে তার অবদানের জন্য। লাস্ট কোশ্চেন দেখো, কী পরিস্থিতিতে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়েছিল? এই ছিল তোমাদের 2020 সালে 2 নম্বরের 16টি প্রশ্ন। এগুলো তোমরা অবশ্যই ভালো করে দেখে যেও। একটা জিনিস মনে রাখো, একটা 30-40টা 2 নম্বরে পড়ে গেলে কিন্তু হয় না, কারণ অবজেক্টিভও তাই। এই জন্য ভালো নাম্বার পেতে গেলে ভালো করে পড়াশোনা করতে হবে, এটা কিন্তু মাথায় রেখো। আমি বলতে পারি না যে প্রথম চ্যাপ্টার থেকে এই 20টা অবজেক্টিভ পড়ে যাও, তার মধ্যে থেকে অবশ্যই কমন পাবে, পেতেও পারো, আবার না পাওয়ার সম্ভাবনা কিন্তু 99%। কাজে বুঝতেই পারছো, একটু পড়ে যাও, ইয়ার অনুসারে কোশ্চেনগুলো পড়ে যাও। আমরা আমাদের পড়ার বিষয় চ্যানেলে চ্যাপ্টার ধরে ধরে 2017 থেকে 2024 সাল পর্যন্ত যে অবজেক্টিভ এসেছে, যে 2 নম্বরের প্রশ্ন এসেছে বা যে 4 নম্বরের প্রশ্ন এসেছে, সেগুলো কিন্তু আমাদের সব দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। এবং শুধু নোট দিইনি, সেগুলো কিন্তু বোঝানোও আছে, কারণ তুমি যদি নোটটা বুঝতে পারো তাহলে কিন্তু সেটা আত্মস্থ করতে পারো আর কি, অর্থাৎ তাহলে সেটা যদি কয়েকবার পড়ো অবশ্যই কিছু লিখতে পারবে, কারণ তোমার মাথায় যদি ঢুকে যায়। আর আমাদের শিক্ষার্থীদের একটা চরম ভুল করে, মুখস্থ করতে চায়। এই মুখস্থ না করে আত্মস্থ করে তারপর পড়ো, তাহলেই দেখবে ইতিহাস ভালো লাগবে, সোজা লাগবে, বুঝতে পারবে এবং পরবর্তীকালে যারা আর্টস নিয়ে পড়বে ইতিহাস সাবজেক্টটা নেবে, কারণ এটা কিন্তু খুব দরকারি জিনিস। পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুধু ইতিহাস নয়, প্রত্যেকটা সাবজেক্টের খুব খুব ভালো পরীক্ষা হোক।